আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আর টিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে সেবাদানের কাজ চলছে, তবে বন্ধ আছে বহির্বিভাগ। নিরাপত্তায় মোতায়েন আছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ সদস্যরা। এদিকে প্রত্যেক রোগীর সর্বোচ্চ 2 জন স্বজনকে অ্যাটেন্ডেন্ট কার্ড দেওয়া হচ্ছে। যাদের কার্ড থাকছে কেবল তাদেরকে হাসপাতালের ওয়ার্ডগুলোতে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। এই অবস্থায় রোগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। চিকিৎসা প্রাপ্তিতে কোনো বিঘ্ন যাতে না ঘটে সে দাবি জানাচ্ছে রোগী ও তাদের স্বজনরা। অনেকেই বলছে শৃঙ্খলা ফেরাতে কঠোর ব্যবস্থার বিকল্প নেই। তবে আন্দোলনকারীদের সাথে আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান করার আহ্বান জানান চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। রাস্তাটা পরিষ্কার করবে, ওয়ার্ড সেবা যত্ন করবে, কিচ্ছু না, কোনো ময়লা ভরা, টয়লেটে যাচ্ছে না, কোনো পুস্তকনে যাচ্ছে না, কি অবস্থা। নার্সের সাথে কিছুক্ষণ আগে কথা বললাম, বলছে যে আপনার ডাক্তারের সাথে কথা বলেন, আমাদের সাথে কথা বলে লাভ নেই। কিন্তু ডাক্তারের সাথে কথা বলতে পারতেছি না তো। আমি টাকার দিকে চাই না, যত টেস্ট দিছি আমি সব কাগজগুলো রেখে দিয়েছি, সব টেস্ট করেছি। টেস্টগুলো যে কোনো ডাক্তারে দেওয়া হয়, কাগজগুলো দেওয়ার লোক নাই স্যার। এখন মোটামুটি চিকিৎসাও চলছে। এখন যেখানে বহির্বিভাগে যাওয়া দরকার সেখানে ওদিকে না যায় এই মানিসিতে টিকিট কেটে তারা ডাক্তারকে। দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনেক কি দেখছেন ঢাকা মেডিকেল হাসপাতালের এই মুহূর্তের পরিস্থিতি জানাবেন। আপনি যেমনটি বলছিলেন যে ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলার প্রেক্ষিতে কিন্তু গতকালকে কিন্তু তারা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছে। তো আমরা সকাল থেকে কিন্তু এই মুহূর্তে আছি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। তো আমরা দেখেছি হচ্ছে বহির্বিভাগ যেটি রয়েছে সেটিতে হচ্ছে চিকিৎসা দেয়া মানে এবার জরুরি সেবাদান কর্মসূচি দেয়া থাকলেও কিন্তু বহির্বিভাগে কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে এবং ডাক্তার চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু 24 ঘন্টার একটা সময় বেঁধে দিয়েছিল। তাদের কয়েকটি দাবি দেওয়ার দিয়েছিল। সে দাবি দেওয়াগুলোর মধ্যে কিন্তু হচ্ছে তারা 4টি দাবি দিয়েছিল। তার মধ্যে নিরাপত্তা নিশ্চিত করা এবং রোগীদের সঙ্গে যাতে কম হচ্ছে লোক থাকে ভিতরে সেই সহ হচ্ছে তাদের নিরাপত্তা এবং সহ আরো বেশ 2টি দাবি দিয়েছিল এবং তারা কিন্তু এই তাদের দাবির প্রেক্ষিতে কিন্তু প্রথম দাবিটি কিন্তু তাদের নিশ্চিত করেছে হচ্ছে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ। এখানে কিন্তু তাদের নিরাপত্তায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং আনসার সদস্যরা নিয়োজিত আছেন এবং এখানে যে জরুরি সেবা চললেও কিন্তু তাদের যে রোগীরা আছেন তারা কিন্তু সঠিকভাবে চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ আমাদের কাছে করেছেন এবং আমরাও লক্ষ্য করেছি যে এখানে যারা সেবা নিতে এসেছেন যে লোকজনেরা সেই লোকজনেরা কিন্তু হচ্ছে তারা অভিযোগ করছেন যে তারা 2 দিন 3 দিন থেকে এই হাসপাতালে আছেন, তাদেরকে কোনো ধরনের সেবা দিচ্ছে না। আমরা এখন যারা সেবা নিতে আসেন তাদের সঙ্গে যদি একটু কথা বলি তারা কি রকম ভুক্তভোগী হচ্ছেন এই হাসপাতালে। আপনি তো সেবা নিতে এসেছেন, আপনি কি রকম হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন? হ্যাঁ, আমি এই জায়গাতে ভর্তি ছিলাম, দেন হয়েছে পরিবেশ তো খুবই বাজে, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। তো আমি বাসাতে চলে গেছি মহাখালীতে। আমি গত শনিবারে আসছি। তো আমার যিনি সার্জন ছিল অর্থোপেডিক ডিপার্টমেন্টের ডক্টর জয়ন্ত শাহ এবং ডক্টর নাহিদ, তো ওনারা বলতেছে ওনারা অনেকটা উদ্বিগ্ন দেখলাম যে অনেক মিটিং না কি বললো জানো, বলতেছে আপনি পরে আসেন, সোমবারে আসেন, আপনাকে আমরা যথারীতি। আজকে আপনি তো মেডিকেলে এসেছেন, আজকে কি দেখছেন মেডিকেলের অবস্থা? আমি সেদিন আসছি, ফিরে গেছি, আজকে আসছি মহাখালী থেকে। তো ভিতরে আমি গেলাম, অ্যাট ফার্স্ট ঢুকতে দিতেছিল না, পরে আমার মেডিকেল ডকুমেন্ট শো করলাম। তো পরক্ষণে আমার যে ডিপার্টমেন্ট 115 নম্বর অর্থোপেডিক বিভাগ, তো আমার ডিপার্টমেন্ট বলে কথা না যে সব সেক্টরেই দেখি তালা মারা, কোনো ডক্টর নাই, নার্সরা ভিতরে গল্প করতেছে। আর যারাও ডক্টর আছে তারা হইলো মনে করেন যে ইন্টার্নশিপ করে, মেবি মানে ঊর্ধ্বতন যে ডক্টরগুলো বা সিনিয়র লেভেলের ডক্টর তারা নাই। তো আমি মনে করি এটা আমাদের জন্য সাধারণ পেশেন্ট, আমাদের জন্য একটা হ্যারাসমেন্ট। আমি চাই দ্রুত এটার অবসান ঘটুক। ধন্যবাদ আপনাকে। তো ফাহমিদা, শুনছিলেন যে এখানে যারা সেবা নিতে এসেছেন তারা কিন্তু বলছেন হচ্ছে তারা দীর্ঘ সময় কিন্তু মেডিকেলের ভিতরে ছিলেন, তারা কিন্তু সেবা পাচ্ছেন না এবং চিকিৎসকরা কিন্তু তাদের হচ্ছে কার্যক্রম বন্ধ রেখেছেন ভিতরে। তো আরেকটি বিষয় বলে রাখি, এই যে এই হামলার ঘটনায় কিন্তু গাইবান্ধা থেকে একজনকে গ্রেপ্তার করেছে হচ্ছে শাহবাগ থানার মামলায় পুলিশ। তো এই ছিল আমার কাছে হচ্ছে ঢাকা মেডিকেল থেকে সবশেষ অবস্থা। ধন্যবাদ। দর্শক, শুনছিলাম ঢাকা মেডিকেল থেকে। আমরা এবার চলে যাব বরিশাল মেডিকেলের পরিস্থিতি কেমন সেটা জানতে। সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, কর্মবিরতি স্থগিতের পর বরিশাল মেডিকেলের চিত্র কেমন দেখছেন?
জি ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। আসলে কর্মবিরতি কিন্তু গতকাল থেকেই আমরা লক্ষ্য করেছি, তবে গতকাল শুধু ইন্টার্ন ডক্টর যারা রয়েছেন তারা বিকেলের পর থেকে কিছুটা কর্মবিরতি করেছেন, তবে আজকে কিন্তু তারা রাতে আমাদেরকে জানিয়েছেন যে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে তাদের কর্মবিরতি কিন্তু স্থগিত ছিল, কিন্তু আজ সকাল থেকে তারা পুনরায় সেই কর্মবিরতিতে অংশগ্রহণ করেন। এবং আমরা এখন রয়েছে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এখানটিতে যেমন দৃশ্যটি দেখেছি যে এমার্জেন্সি যে রয়েছে অর্থাৎ জরুরি বিভাগ, এখানে ডক্টররা জরুরি বিভাগে চিকিৎসা দিচ্ছেন, অর্থাৎ রোগী ভর্তির যে কার্যক্রমটা শুধুমাত্র তারা ভর্তি নিচ্ছেন। তবে এছাড়া ইনডোরে যারা রয়েছে অর্থাৎ ভর্তি রয়েছে, আপনি জানবেন যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 500 থেকে 1000 উন্নীত হওয়ার পরে এখানে কিন্তু রোগীর সংখ্যা প্রায় 1800 থেকে 2000 রোগী সবসময় ভর্তি থাকে। তো এই গোটা রোগীদের চিকিৎসার স্বার্থে যে কাজ করে যেসব ডাক্তাররা মিড লেভেলের এবং ইন্টার্ন যারা রয়েছে এবং সরাসরি প্রফেসর লেভেলের যারা রয়েছে, তারা কিন্তু প্রত্যেকেই আমরা দেখেছি যে তারা কর্মবিরতিতে অংশগ্রহণ করেছে এবং প্রথম থেকে এখানে তাদের নিরাপত্তার স্বার্থে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ আসলেও পরবর্তীতে আমরা তাদেরকে দেখিনি, তারা এই স্থানে দেখিনি। তবে আমরা সংবাদ পেয়েছি যে বাংলাদেশ সেনাবাহিনীর যারা সদস্য তারা মেডিকেল কলেজ অবস্থান নিবে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। আর সাধারণ রোগীরা বলছে যে আসলে তারা একদম ঝুঁকির মধ্যে রয়েছে, তার কারণ ওয়ার্ডে এখন ডক্টর আসছে না, তারা যেহেতু কর্মবিরতি পালন করছে, সুতরাং সাধারণ রোগীরাও বলছে খুব দ্রুত সময়ের মধ্যে যদি ডক্টর তাদের এখানে না আসে তাহলে রোগীর অবস্থা আরো ঝুঁকিপূর্ণতে রূপ নেবে। আর যারা কর্মবিরতি করছে তারা বলছেন যে তারা ঢাকার সাথে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই তারা এই কর্মসূচি পালন করছে, সুতরাং তারা কিছু বলতে নারাজ। তারা বলছেন যে ঢাকা যে সিদ্ধান্ত দিবে, কেন্দ্রীয় কর্মসূচি সিদ্ধান্ত দেবে, সেই সিদ্ধান্তই তারা মেনে পরবর্তীতে পদক্ষেপ গ্রহণ করবেন। এই ছিল ফাহমিদা আমার কাছ থেকে বরিশাল। ধন্যবাদ। আজ থেকে খুলছে সাভার ও আশুলিয়ার সব শিল্প কারখানা। এসব কারখানার নিরাপত্তা নিশ্চিত করবে সেনাবাহিনী। গেল রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত মতবিনিময় শেষে একথা জানান বিজিএমইএ এর সভাপতি রফিকুল ইসলাম। বলেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হবে, তবে যারা আন্দোলন করছে তাদের বেশিরভাগই শ্রমিক নয়, তারা ভিন্ন মতলবে আইন বহির্ভূত দাবি নিয়ে আন্দোলন করছে। বিভিন্ন দাবিতে শ্রমিকদের বিক্ষোভের মুখে ঢাকার সাভার ও আশুলিয়ার শিল্প কারখানা বন্ধ ঘোষণা করেছিল মালিকরা। ঢাকা ৭ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে আটক করেছে পুলিশ। রোববার মধ্যরাতে রাজধানী বংশাল থেকে তাকে আটক করা হয় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে। দুর্নীতি দমন কমিশনের মামলায় 2008 সালে 13 বছরের সাজা হয় হাজী সেলিমের। পরবর্তীতে 2022 সালে এই সাজা কমিয়ে 10 বছর করে হাইকোর্ট। এদিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে রিমান্ড শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে রাজধানীর আদাবর থানা এক গার্মেন্টস কর্মী হত্যার মামলায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবাহান গোলাপের ফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সেপ্টেম্বরে দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু জায়গায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরির আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। মূলত চলতি মাসে ভারী বৃষ্টিপাতের কারণে এই শঙ্কার কথা বলছে অধিদপ্তর। এছাড়া চলতি মাসে 1 থেকে 2টি মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার সঙ্গে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি থাকার কথা বলছে আবহাওয়া পূর্বাভাস। এদিকে দেশের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও পানি ধীর গতিতে কমায় সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন বানভাসীরা। ফেনীতে বন্যায় রাস্তাঘাটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো পানিবন্দী আছে ফুলগাজী ও পরশুরামের অনেক মানুষ। পানি কমার সঙ্গে সঙ্গে দুর্ভোগ বাড়ছে লক্ষ্মীপুরের বাসিন্দাদের। বাড়িঘর থেকে পানি নামায় আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছে অনেকে। এদিকে বন্যায় জেলাটিতে সাপের আতঙ্ক দেখা দিয়েছে। গত 10 দিনে লক্ষ্মীপুরে বিভিন্ন জায়গায় 112 জনকে সাপে কেটেছে। নোয়াখালীতে পানি কমলেও দুর্গত এলাকাগুলোতে খাদ্য সংকট সহ নানা ভোগান্তির সঙ্গে দেখা দিয়েছে পানিবাহিত রোগবালাই। অন্যদিকে কুমিল্লার গোমতী, ডাকাতিয়া, ঘুংঘুর সহ বিভিন্ন নদ নদীর পানি কমায় বন্যা পরিস্থিতি আরো উন্নতির দিকে যাচ্ছে। তবে দুর্গত এলাকাগুলোতে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়ায় পানি কমার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ক্ষতিগ্রস্ত যেগুলো হয়েছে সেটার পরিমাণ প্রায় 500 কিলোমিটার রাস্তা, ব্যাপক ক্ষতিগ্রস্ত। এটা আসলে সম্পূর্ণ আগের অবস্থায় ফিরিয়ে আনাটা আসলে সময় সাপেক্ষ বিষয়, কারণ এটা অনেক ব্যয়ের বিষয় আছে। ব্যয়ের অনুমোদনটা হেড অফিস থেকে হয়, সেই অনুমোদন আমরা নিয়ে আসবো, নিয়ে এসে আমরা চালের গাড়িগুলো যেতে পারে, সেই জন্য এই রাস্তা দিয়ে আসলে সম্ভব হবে না। বিকল্প একটা রাস্তা যেটা আছে আর একটু সরু, কিন্তু ওই রাস্তা দিয়ে যেন যেতে পারে আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। দর্শক, নোয়াখালী বন্যা পরিস্থিতির বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী গিয়াসউদ্দিন রনি। নোয়াখালীতে পানি কমার পরের অবস্থা কেমন দেখছেন?
ফাহমিদা, ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন, নোয়াখালীতে গত 5 দিনে বৃষ্টি নেই, এখানে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে এবং এখানে রৌদ্রের প্রখরতাও কিন্তু প্রচন্ড। তবে তারপরেও কিন্তু এখানকার পানি নামার যে পরিস্থিতি তা কিন্তু অত্যন্ত ধীরগতি। স্থানীয়রা জানিয়েছে যে এখানকার যে জলাশয়, খাল, বিল সেগুলো অনেকটাই বেদখল হয়ে গেছে, অনেক জায়গায় মাটি ভরাট হয়ে গেছে। এজন্য এখানকার পানি নামছে খুবই ধীরগতিতে, এতে বানবাসী মানুষ খুবই কষ্ট করছে। এজন্য এখানে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, খাবার সংকট দেখা দিয়েছে প্রকটভাবে। এই বন্যার যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এতে কিন্তু যে পানিবাহিত রোগ ডায়রিয়ার কিন্তু ব্যাপক প্রকট সৃষ্টি হয়েছে নোয়াখালীতে। এর মধ্যে যে যারা ডায়রিয়া আক্রান্ত হচ্ছে এর মধ্যে 95 ভাগই কিন্তু শিশু। আমি গতকাল 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে গিয়েছি, আমি দেখেছি যে সেখানকার যে পরিস্থিতি, যে ডায়রিয়ার যে বিভাগ আছে পানিবাহিত রোগের, সেখানে জায়গা হচ্ছে না। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ আলাদা করে যে একটি ডায়রিয়া বিভাগ খুলেছে, সেখানেও মানুষ গাদাগাদি করে থাকছে। এতে শিশুদের কিন্তু বেজায় সংকটে পড়তে হচ্ছে এবং যে পানিবাহিত রোগের যে ঔষধ সামগ্রী তাও কিন্তু সংকট রয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে তাদের ওষুধের কোনো সমস্যা নেই। এদিকে নোয়াখালীর যে উপকূলীয় উপজেলাগুলো আছে, যেমন সেনবাগ, তারপর সোনাইমুড়ি, নোয়াখালী সদর পূর্বাঞ্চল, কবিরহাট এবং কোম্পানিগঞ্জ, এই যে নির্মাঞ্চলীয় যে উপজেলাগুলো আছে এখানকার পানি কিন্তু অনেক ধীরগতিতে নামছে। স্থানীয়রা জানিয়েছে একটু ভারী বৃষ্টিতে এখানে আগে জলাবদ্ধতা হতো, এর মধ্যে মুড়ি নদীর উজানের পানির চাপে এখানে কিন্তু বন্যার সৃষ্টি হয়। ফাহমিদা, আমার কাছে ছিল নোয়াখালীর বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। এবার আন্তর্জাতিক সংবাদ। বিক্ষোভে উত্তাল ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে ইসরায়েলিরা। দক্ষিণ গাজার একটি টানেল থেকে দ্বৈত মার্কিন নাগরিক সহ আরও 6 জিম্মির মৃতদেহ উদ্ধারের পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ ও সাধারণ ধর্মঘটের ডাক দেয় সাধারণ ইসরায়েলিরা। এদিকে গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও প্রায় 1/2 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 40,700 ছাড়িয়ে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে আরও 94,000-এর বেশি ফিলিস্তিনি। কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে আজ থেকে শুরু হচ্ছে বিধানসভার 2 দিনের বিশেষ অধিবেশন। অপরাধের কঠোরতম শাস্তির দাবি উঠেছে সমাজের নানা স্তরে। পশ্চিমবঙ্গে বিক্ষোভ অব্যাহত রয়েছে। রোববারের প্রতিবাদ বিক্ষোভে প্রকম্পিত হয়েছে উত্তর থেকে দক্ষিণ কলকাতা, কলেজ স্ট্রিট, কলেজ স্কোয়ার সহ রাজ্যের বিভিন্ন অলিগলি। এদিন সবচেয়ে বড় প্রতিবাদ মিছিলের আয়োজন করে কলকাতার নাগরিক সমাজ। নাগরিক সমাজের মিছিলটি কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে শেষ হয় ধর্মতলার ডরিনা ক্রসিংয়ে গিয়ে। এদিন জুনিয়র চিকিৎসকরা আলাদা বিক্ষোভ মিছিল করেন। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।